আজকে আমরা ভেক্টরের বিভাজন পড়ব। দেখো, বিভাজন হচ্ছে ভেক্টরের সংযোজনের ঠিক উল্টো নিয়ম। অর্থাৎ বিভাজনের ক্ষেত্রে, এই সংযোজনের ক্ষেত্রে কি করা হয়, দুটোকে যোগ করে একটা করা হয়, দুটোকে যোগ করে একটা করা হয়, একটা লব্ধি হয় দুটো ভেক্টরের যোগ করলে, বা সেটা একাধিকও হতে পারে, দুটোর বেশিও হতে পারে, তাদের যোগ করে একটা করা হয়, একটা লব্ধি পাওয়া হয়। বিভাজনের ক্ষেত্রে একটাকে ভেঙে আমাদের কাজের সুবিধার্থে দুটো ভেক্টর তৈরি করা হয়। কেন, তুমি ইচ্ছা করলে আরও বেশিও করতে পারো, ঠিক আছে। মূলত দুটো করা হয়, একটাকে ভেঙে দুটো করা হয়, মানে একদম ভেক্টরের বিভাজন যা, সংযোজন তার ঠিক তার উল্টো, এই সংযোজনের ঠিক উল্টো বিভাজনটা, ঠিক আছে। তো এইরকম একটা নিয়ম অনুযায়ী, যে আমি স্কেলারের দিক থেকে যদি আমরা উদাহরণ দিই, যেমন আমরা 8 আর 5কে যোগ করলে 13 পেতে পারি, ঠিক আছে। সেই রকম সেই 13কে ভেঙে কিন্তু 8 আর 5 আমরা পেতেও পারি। তো এই প্রক্রিয়াটাকে যদি আমরা যোগ বলি, সংযোজন বলি, তাহলে এইটাকে আমরা বিভাজন বলবো, বিয়োগ নয় কিন্তু, হ্যাঁ, বিভাজন বলবো, ভেঙে ফেলা। এটাকে যদি আমরা সংযোজন বলি, এটাকে এইটা যে কোনো একটা বড় জিনিসকে ভেঙে দুটো ছোট জিনিস করা, এটাকে বলা হবে বিভাজন। তাই এখানেও সেই জিনিসটা করা হয়। যদি ভেক্টরের দিক থেকে এবার উদাহরণ দিই, আমরা সাধারণত দেখো আমরা যেটা করে থাকি, এ আর বিকে যোগ করে আমরা আর পাই, তাই তো। তার মানে আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে যোগ করলেই আমরা আর ভেক্টর পাচ্ছি। তার মানে আর ভেক্টরকে ভেঙে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেতে পারি। এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করে আমরা আর ভেক্টর পাচ্ছি। তারপরে আর ভেক্টরকে পেতে গেলে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেতেই পারি। তার মানে কি, এটা আর এটাকে যোগ করে আমরা এটা পাচ্ছিলাম। তাই হয় সমান্তরিকের কর্ণ, সন্নিহিত বা দুটো ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ হচ্ছে যোগফলকে প্রকাশ করে এদের দুজনের। তার মানে কি, এদের দুজনকে একটা করে এই আরকে আমরা প্রকাশ করতে পারছি, এদের দুজনকে যোগ করি। সেই রকম আমার যদি এইরকম নেই, এরা দুজন নেই, সেই অবস্থায় যদি আমরা আরকে ভেঙে দিতে হয়, আমাদের যদি কাজের সুবিধার্থে যে আরকে যদি ভাঙতে পারি, আমরা এই দুটোভাবে ভেঙেও ফেলতে পারি। তা এই যে ভেঙে ফেলার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ভেক্টরের বিভাজন। অর্থাৎ কোনো একটা বড় ভেক্টর আছে, তার সুবিধাজনক দুটো দিকে আমরা, আমাদের কাজে লাগবে এইরকম দুটো দিকে, আমরা সেই ভেক্টরকে ভেঙে ফেলাকে আমরা বলবো ভেক্টরের বিভাজন, ঠিক আছে। তো এই যে যে দুটো অংশ ভেঙে ফেলি, এটাকে যেমন লব্ধি বলা হয়, আর সেটাকে যদি ভেঙে ফেলি, তো যে দুটো অংশ পাই, এই দুটোকে আমরা বলি উপাংশ, ঠিক আছে। যে কোনো ভেক্টরকে ভেঙে ফেলে যে ছোট ছোট তার অংশগুলো পাই, সেই অংশগুলোকে আমরা বলি উপাংশ, ওই মূল ভেক্টরের উপাংশ, ঠিক আছে। এবং এই উপাংশের মানটা নির্ভর করে, আমরা উপাংশের মান নির্ণয় করবো, সেখানেই বুঝতে পারবো যে নির্ভর করে এই আর এর মানের উপর, আর এই দিকে কতটা কোণের উপর আছে সেই কোণের উপরই নির্ভর করবে, ঠিক আছে। এই কোণ আর এই কোণের উপরে নির্ভর করবে, সে আর এর সঙ্গে কত কোণ করে আছে সেই কোণের উপরে নির্ভর করবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আসি, তাহলে উপাংশ বিভাজনের আমরা একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞা দেওয়ার আগে একটা কথা আমি তাহলে আবারও বলি, যে একে যেমন এই দুটোকে যোগ করলে এটা হয়, তেমন এটাকে ভেঙে ফেললে এই দুটো হবে। তো মজার বিষয় হচ্ছে, উপাংশ বিভাজনের ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে এটাকে ভেঙে যে দুটো হলো বা তিনটে হলো বা বেশি হলো, যে উপাংশগুলো আমি পেলাম কোনো একটা মূল ভেক্টরকে ভেঙে, সেই উপাংশকে যোগ করলে যেন পুনরায় আবার এই ভেক্টরটা ফিরে আসে। যে 13কে এমনভাবে ভেঙো না, 13কে এমনভাবে ভাঙতে হবে যে 8 আর 5 হলো, যে দুটো হবে সেই দুটোকে যোগ করে যেন আবার 13ই ফিরে আসে। এমন যদি কোনো কিছু না হয় যে 13কে ভেঙে 8 আর 7 হলো, এবং সেই দুটোকে যোগ করে 8 আর 7কে যোগ করে কিন্তু সেই 15 আর হবে না, এই সরি 13 আর হবে না। তার মানে এইরকম দুটো ভাগে কিন্তু ভাঙা যাবে না 13কে কোনো দিন, যে 8 আর 7-এ, ঠিক আছে, 8 আর 5-এই তোমাকে ভাঙতে হবে, মানে এমন ভাগে তোমাকে ভাঙতে হবে সেই দুটোকে, বা যে কটাই ভেঙেছো সেই কটাকে যোগ করে যেন আবার পুনরায় সেই জিনিসটাই ফিরে আসে, যেটা এখানে আমাদের অলরেডি বোঝাই যাচ্ছে জিনিসটা। ওকে, তাহলে এবার সংজ্ঞাটা করি। দেখো, এখানে সংজ্ঞাটা আমি লিখে ফেলেছি। কোনো একটি ভেক্টরে দুই বা তার বেশি ভেক্টরে বিভাজিত করা হয়, যাতে করে বিভাজিত উপাংশগুলির লব্ধি বা যোগফল মূল ভেক্টরটির সমান হয়। লব্ধি বা যোগফল, ওই যে লব্ধি মূল ভেক্টরটি আছে সেই মূল ভেক্টরটি সমান হয়, তবে এই রকম বিভাজনকে বলা হবে ভেক্টরের বিভাজন। আর বিভাজিত অংশগুলো মূল ভেক্টরের উপাংশ বলা হবে, ঠিক আছে। তো বিভাজিত যে অংশগুলো হবে এইগুলোর নাম কী হবে, উপাংশ বলা হবে।
যে বিভাজিত অংশ, অর্থাৎ আর ভেক্টরের উপাংশ এই ক্ষেত্রে এবি। আর ভেক্টরের উপাংশ হচ্ছে উপাংশ কে না এবি, এবি হচ্ছে আর ভেক্টরের দুটো উপাংশ এক্ষেত্রে, ঠিক আছে। আর ভেক্টরের দুটো উপাংশ হচ্ছে এবি। এখন মজার বিষয় হচ্ছে আমি বলছিলাম যে উপাংশগুলোর মান কেমন হবে, এবি এর মানগুলো কেমন হবে, সেইটা কিসের উপর নির্ভর করে, মূলত জিনিসটা নির্ভর করে আর ভেক্টরের মানের উপর আর এই কোণগুলোর উপর, কে কতটা কোণ করে আছে আর ভেক্টরের সঙ্গে সেই কোণগুলোর উপর, মোট কোণ না কে কতটা কোণ করে আছে তার উপর নির্ভর করে মানটা কতটা হবে, ঠিক আছে। তো সেটা আমরা একটু করার চেষ্টা করি যে উপাংশগুলোর মান কেমন হবে, বিভাজিত উপাংশগুলো। ওকে, তার আগে আমার একটা ছবি আছে, সেটা এখানে না, ছবি আঁকার কোনো দরকার নেই, এখানে যে ছবিটা আছে এটাই ফ্রেশ আছে, এতেই কাজ মিটে যাবে, ঠিক আছে। তো আমি এবি এর মান নির্ণয় করতে চাইছি, তো আমি মনে করলাম আর একটা ভেক্টর আছে, এবার আর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে এ ভেক্টর, ঠিক আছে, আলফা কোণ করে আছে এ ভেক্টর, মানে আলফা কোণ করে আছে হ্যাঁ আর এর একটা উপাংশ এ, তাহলে সেই এ এর মান কেমন হবে, আলফা কোণ করে আছে, আর বিটা আর এর সঙ্গে না বিটা কোণ করে আছে, বি যে উপাংশ অপর উপাংশ সে আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। ওকে, তো এবার দেখো এটা তো সমান্তরাল আমরা জানি, তাহলে এটা বিটা হলে এটাও বিটা, ঠিক তো। আর এই কোণটা কত হবে, এই কোণটা দুটো দিক থেকে দেখো, এটা একটা ত্রিভুজ, তার এটা বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে অন্তস্থ বিপরীত কোণ আলফা বিটা, তার মানে বহিস্থ কোণ আলফা প্লাস বিটা হবে এই কোণটা, ঠিক আছে। অথবা তুমি এভাবেও বলতে পারো এই কোণটা তো আলফা প্লাস বিটা, এই টোটাল কোণটা আলফা প্লাস বিটা, তাহলে এটা সমান্তরাল, এটা ভেদক, তার মানে এটাও আলফা প্লাস বিটা হবে অনুরূপ কোণ, ঠিক আছে। তো যাই হোক ওটা হলো, তার মানে বাদ বাকি এই যে কোণটা থাকলো এই কোণটা আমি লাল দিয়ে লিখি, নিলে বোঝা যাবে না। কত হবে বলো তো, 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে এই কোণটার মান, এই যে কোণটা আছে এই কোণটার মান। তার মানে যেটা করলাম আমি, ওই যে ছোটো ত্রিভুজ একটা হয়েছে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের তিনটি কোণই আমি বার করে নিলাম, তিনটি কোণই আলফা বিটা দিয়ে আমরা বার করে নিলাম, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আর আলফা বিটা আমার জানা জিনিস, এ আর বিকে বার করতে হবে, আর আলফা বিটা জানা জিনিস, অর্থাৎ এত কোণের উপাংশ বার করতে হবে, অত কোণের উপাংশ বার করতে হবে, ঠিক আছে। আর কি আর এর মান আমাদের জানা জিনিস, আমাদের বার করতে হবে কি এ আর বিকে, ঠিক আছে। তো সেইটা জানতে গিয়ে আমাদের যে ছোট ত্রিভুজ আছে ওই ছোট ত্রিভুজের আমরা যাব, ত্রিভুজের একটা বিশেষ ধর্ম আছে, আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বলছি একটু পরে। তাহলে ত্রিভুজ কোন সেই ত্রিভুজটা, না ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ থেকে থেকে ত্রিভুজ ও এ বি থেকে ত্রিভুজের একটা ধর্ম আছে, এটা তোমরা পাবে ত্রিকোণমিতির একদম লাস্টের দিকে, ইনভার্সের জাস্ট আগের চ্যাপ্টারটা প্রবাবলি, সেটা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টার নাম, ঠিক আছে। ত্রিভুজের ধর্মাবলী এখন বোধহয় 11-এর একদম সবার লাস্ট চ্যাপ্টারটা হয়েছে, ত্রিকোণমিতি যে তোমরা 11-এ পড়ছো, 11-এর সবার লাস্ট চ্যাপ্টারটা হয়েছে ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিভুজের ধর্মাবলী। ত্রিভুজের ধর্মগুলির একটা বিশেষ ধর্ম আছে, সেটা কি ওই ধর্মগুলির মধ্যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক একই হবে সবার ক্ষেত্রে। একটা ত্রিভুজের তিনটি কোণ হয়, তো তিনটি কোণ এবং তিনটি বাহু, তো সেই তিনটি বাহুর ক্ষেত্রে তার যে বিপরীত কোণ হয় সেই বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। আমি একটুখানি অন্য কোথাও একটুখানি ওটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি। অন্য পেজে দেখো আমি এরকম একটা ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে। সেই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি একটা ত্রিভুজ, আমাদের ত্রিভুজের ধর্মবলী ওটা কী বলে জানো, যে কোনো একটা বাহু, সাপোজ ধরো এবি বাহু, সেই এবি বাহু এবং তার বিপরীত কোণের সাইন, এবি বাহুর বিপরীত কোণ মানে এবি বাহু যেটাকে টাচ করে নেয় অর্থাৎ সি কোণ, তার মানে সাইন সি, আমি অনলি সি দিয়ে এখানে বোঝা যাচ্ছে বলেই দিয়ে দিচ্ছি। তাহলে এবি বাহু এবং তার বিপরীত কোণ সাইন এই অনুপাত, আবার বিসি বাহু ধরো এবং তার বিপরীত কোণ মানে সাইন এ, তার বিপরীত কোণের সাইন মানে সাইন এ, আবার এসি বাহু বা সি এ বাহু, এসি বাহু তার বিপরীত কোণ কী হবে, এসি বাহুর বিপরীত কোণ যেটা টাচ করে নেই সেটা এই কোণ বি কোণ, মানে সাইন বি কি না ধ্রুবক, অর্থাৎ সব কটা বাহুর ক্ষেত্রে একই মান, অর্থাৎ এরা সমান হবে। ওকে,
অনেক সময় উল্টো করে বলা হয় যে কোনো একটি কোণ এবং তার বিপরীত বাহু, কোনো একটি কোণের সাইন এবং তার বিপরীত বাহুর অনুপাত ধ্রুবকটা উল্টে গেলে তো একই ব্যাপার হবে, তাই না? উল্টে গেলে 1/k হবে। এটা ইজিক্যাল টু যদি কে হয়, এই ওগুলো সব উল্টে দিলে সেটা 1/k হবে, সেটাও তো একটা ধ্রুবক, যেহেতু কে ধ্রুবক 1/k ও ধ্রুবক। ঠিক আছে, তো যাই হোক আমাদের ক্ষেত্রে এইটা লাগবে। এবং এই যে সূত্রটা আছে এটাকে আমরা সাধারণত ল্যামির উপপাদ্য বলি। ঠিক আছে, ল্যামির উপপাদ্য এখানে হয়তো কোনো জায়গায় থাকবে না, কিন্তু আমাদের এই জিনিসটা অন্তত 3 জায়গায় অ্যাপ্লিকেশান আছে। এই সূত্রটা আমাদের ক্লাস 11-এর এই সামনে 2 মাসের মধ্যে অন্তত 3 জায়গায় অ্যাপ্লিকেশান আছে এই ফিজিক্স পড়তে পড়তে ল্যামির উপপাদ্যের। ঠিক আছে, কি কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক সবকটা বাহুর ক্ষেত্রে, ত্রিভুজের ধর্মগুলির ক্ষেত্রে। ওকে, এবার আমরা আসি আমাদের সেই ইয়েতে। আমাদের এই ত্রিভুজ থেকে দেখি ওই ত্রিভুজের কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, সেই অনুযায়ী দেখি আমাদের প্রথমেই যেটা আসতে পারে ওই ত্রিভুজ থেকে। প্রথমেই ধরো ও এ, এই বাহুটা ধরলাম, এই বাহুর ত্রিভুজটা নিয়েছি, তার ও এ বাই তার বিপরীত কোণ কত বলো তো? ও এ যদি হয় তাহলে তার সাইন বিটা। দেখো ও এ বাই সাইন বিটা, আমি একেবারে মান বসিয়ে দিলাম। এগুলো কিন্তু মানগত দিক থেকে হচ্ছে, হ্যাঁ। তারপর এ বি, আবার একটা বাহু, বাই তার বিপরীত কোণ বলতো এ বি, তার বিপরীত কোণ আলফা অর্থাৎ সাইন আলফা, ইজ ইকুয়াল টু কত হবে? ও বি থার্ড বাহুটা বাই তার বিপরীত কোণ মানে সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার, বোঝা গেল? কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, মানে সবকটা বাহুর ক্ষেত্রে ওই সেই বাহু এবং তার করসপন্ডিং যে বিপরীত যে কোণ আছে, অপোজিট অ্যাঙ্গেল আছে, সেটার যে অনুপাত হবে সেটা কিন্তু সবার ক্ষেত্রে একই হবে, কনস্ট্যান্ট হবে। এবার আমরা একটু মান বসিয়ে দিয়ে দেখি যে বিষয়টা কি হতে চলেছে। যখনই আমরা মান বসিয়ে দিবে, ও বি মানে ও এ মানে অ্যাকচুয়ালি এ, তাহলে এ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু, দেখো এ বি মানে বি, এ বি আর বি একই। ও বি মানে কিন্তু আমাদের সেই মূল ভেক্টরটা আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে সেই আলফা প্লাস বিটা, তাই না? 180 মাইনাস 180 মাইনাস হলে কী হবে? 180 হলে সাইনই থাকবে, আর 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড পাদে পাওয়ার কথা, সেক্ষেত্রে সাইন পজিটিভ, তার মানে সাইন আলফা প্লাস বিটা হবে। ওকে, এইবার দেখো এইটা আর এটা যদি তুমি সমান করো, তার মানে দুটো জিনিস এখান থেকে তুমি পেতে পারো। এ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা করতে পারো। আবার এইটার সঙ্গে এইটা সমান করো, অর্থাৎ বি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন অফ আলফা প্লাস বিটা করতে পারো। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি আর পেয়ে যাচ্ছ, দেখো এই এ পেয়ে যাচ্ছ, এ ইজ ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ঠিক একই রকমভাবে যদি বি এর মান নির্ণয় করো, আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। মজার বিষয় দেখো, এই যে জিনিসটা, এই জিনিসটাই আমাদের কিন্তু কাজের জিনিস, এইটাই আমরা তৈরি করতে চাইছিলাম এত সময় ধরে, যে এ বি এর মান নির্ণয় করো। এবার এ বি এর মান এমন কিছুতে নিয়ে আসতে হবে যেগুলো আমাদের জানা। কি কি দেখো তো, আরকে তো জানা, হ্যাঁ আরকেই ভাঙতে হবে, আরকে জানা। আলফা বিটা কোনেই দুটো উপাংশ নিতে হবে, মানে আলফা বিটা দুজনকেই জানা, তার মানে কি এই পার্টটাই জানা, তাহলে এর পার্ট আমি যাই জানতে পারবো। তাই কোন দুটো জানলেই আর আর এর মান জানলে, যেটাকে ভাঙতে হবে আর কত উপাংশে তাদের কত কোণে ভাঙতে হবে সেটাকে জানতে পারলে হামেশাই এ বি এর মান পেতে পারি। এবার এ বি এর মানের দিকে যদি তুমি খেয়াল করো বা মনে রাখার চেষ্টা করো, দেখো আর বাই সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ মূল টোটাল মান বাই সাইন অফ টোটাল কোণ, এটা কিন্তু সবার ধ্রুবক। খেয়াল করে দেখো, টোটাল মান বাই সাইন অফ টোটাল কোণ, টোটাল মান বাই সাইন অফ টোটাল কোণ, এইটা কিন্তু সবার একই। শুধুমাত্র এ এর মান প্রপোর্শনাল টু সাইন বিটা। মজার বিষয় দেখো, এর সঙ্গে আলফা কোণ করে আছে আর বি এর সঙ্গে বিটা কোণ করে আছে, মানে এর মানটা অপর যে ভেক্টরটা আছে বি, তার সঙ্গে যে কোণ করেছে তার সঙ্গে সমান, তার সাইনের সঙ্গে সমানুপাতিক। এখানেও তাই দেখো, বি এর মানটা এর সঙ্গে যে কোণ করেছে তার সাইনের সমানুপাতিক। এবং তুমি প্র্যাকটিক্যালেও তুমি দেখো যদি বিটার মান ছোট হয়,
বা বিটার মান যদি তুমি সাপোজ ধরো বড় হয়, তাহলে বিটার মান যদি বড় হয়, বিটার মান বড় হলে কি এর থেকেও যদি বড় হয় তাহলে কি হবে, সেটা ধরো এইরকম হয়ে যেতে পারে। তাহলে বিটার মান এরকম হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমার চতুর্ভুজটা হবে এই রকম। ওকে, সেক্ষেত্রে দেখো বি ছোট হয়ে গেছে, ঠিক আছে। ও না, এত বড়, এই পর্যন্ত হবে চতুর্ভুজ, ভুল বললাম আমি, কারণ লব্ধিটা এই পর্যন্ত চতুর্ভুজ হবে। খেয়াল করে দেখো, যদি আমি বিটাকে বাড়িয়ে নেই, বিটা যা আছে এর থেকে যদি বাড়িয়ে নেই, মানে এইরকম ধরলাম আমি, বিটা এ না, বি এখানে না এখানে আছে, তার মানে কি আমি যখনই এইটাকে লব্ধি হবে এরকম দুটো ভেক্টরে যদি ভেঙে নিতে চাই, তাহলে একটা যদি এই হয় তাহলে আর একটা কিন্তু এই পর্যন্ত হতে হবে, কারণ এটা কর্ণ। তাহলে এই পর্যন্ত হতে হবে মানে কি, এ বেড়ে গেল না, তার মানে বিটা বাড়লো তা এ বাড়লো। আবার বিটা কমিয়ে দাও, বিটা কমিয়ে দিলেই সঙ্গে সঙ্গে দেখবে লব্ধি কীরকম হবে, এই, ওকে, এই আবার এই রকম হয়ে যাবে, দেখো সেক্ষেত্রে এ এর মান ছোট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আলফা কমিয়ে দাও, দেখবে বি এর মান বড় হয়ে, আলফা কমিয়ে দিলে বি এর মান ছোট হয়ে যাবে, আলফা বাড়িয়ে দিলে বি এর মান বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালও দেখা যাচ্ছে, প্লাস তুমি এখানে থিওরিটিক্যাল তো দেখাই যাচ্ছে যে তোমার কোনো একটি ভেক্টরের উপাংশ বিভাজনের মান কি হলো না, অপর ভেক্টরের সঙ্গে যে কোণ আছে তার সাইনের সমানুপাতিক, সাইন অফ অপর ভেক্টরের সঙ্গে কোণ, অপরটার সঙ্গে কোণ। আর টোটাল অ্যাঙ্গেলটা তো দুটোর ক্ষেত্রে একই, আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা থাকবেই, শুধু মনে রাখবে অপরটার সঙ্গে কোণের সাইনের সমানুপাতিক হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মান, দুটো ভেক্টরের উপাংশ বিভাজনের ফলে এই মান হচ্ছে। ঠিক আছে, এবার যদি এরকম হয় বিষয়টা যে আলফা আর বিটা, যদি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু যদি 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইজ ইকাল টু যদি 90 ডিগ্রি হয়, এখানে দেখো আলফা প্লাস বিটা কিন্তু 90 ডিগ্রি ছিল না, 90 ডিগ্রি কম। তাহলে এইরকম যদি কোনো কেস হয় যেখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, যেমন আমি এটা বলার চেষ্টা করছিলাম, তো আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তখন বিষয়টা কী হবে দেখা যাক। হ্যাঁ, তো আলফা প্লাস বিটা যেই 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এখানে যদি আমরা এখন কিছুই জানি না, আমরা শুধু মানটা বসিয়ে দিয়ে দেখি, তাহলে এ সমান কত হবে, আর সাইন আলফা, সরি সাইন বিটা, সরি, এ সমান আর সাইন বিটা বাই সাইন অফ 90। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু আর সাইন বিটা। ওকে, আর একই রকমভাবে বি ইজ ইকুয়াল টু কত, সাইন 90 নিচে হয়ে যাবে, তার মানে বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা হবে ওই জায়গার মান যদি বসিয়ে দেয়, এই সমীকরণে যদি মান দুটো বসিয়ে দেয়, তাহলে এ সমান আর সাইন আলফা আর বি সমান, সরি, এ সমান আর সাইন বিটা আর বি সমান আর সাইন আলফা। অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেলে এবার প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কি হয় আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, যে জিনিসটা হলো সেই আরকে দুটো ভাগে ভেঙে ফেলেছি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ ওর সঙ্গে আলফা কোণ করে আছে আর বি ওর সঙ্গে বিটা কোণ করে আছে, অর্থাৎ আর এর আলফা কোণ করা উপাংশ বার করার চেষ্টা করছি, আর আর এর সঙ্গে বিটা কোণ করে যে উপাংশটা আছে বার করার চেষ্টা করছি, যেখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, অর্থাৎ উপাংশ দুটো পরস্পর লম্ব। এই উপাংশ দুটো পরস্পর লম্ব হলে এই ধরনের উপাংশ বিভাজনকে আমরা বলবো ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন। কি বললাম? ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন, লম্ব উপাংশ বিভাজন পরীক্ষার সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট এবং অ্যাপ্লিকেশনের সাপেক্ষে বিভৎস ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ আছে এই লম্ব উপাংশ। আমাদের পেজে পেজে আজ থেকে শুরু হলো এবং এরপর থেকে দেখা যাবে যে প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টার এক জায়গায়, দু জায়গায়, 5 জায়গায় হামেশাই লম্ব উপাংশ বিভাজনের অ্যাপ্লিকেশান আছে। শুধু 11, 12 যে কোনো জায়গায় তুমি হায়ার লেভেলে যে কোনো তোমার ফিজিক্স ম্যাথ যেখানে পড়তে যাবে না কেন, বা ইভেন কেমিস্ট্রিতে এই ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন অনেক জায়গায় এর অ্যাপ্লিকেশান আছে, ভীষণ অ্যাপ্লিকেশান আছে ভেক্টরের লম্ব উপাংশ বিভাজনের। ঠিক আছে, একাধিক জায়গায় লম্ব উপাংশ বিভাজনের অ্যাপ্লিকেশান আছে, ওই জন্য বলছি এটা খুব ভালো করে বুঝতে হবে। যদি তোমার উপাংশ বিভাজিত উপাংশ দুটো পরস্পর লম্ব হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, যে উপাংশ দুটো এইটা আর এটা উপাংশ দুটো তারা যদি পরস্পর লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের যে উপাংশ বিভাজন হয়, অর্থাৎ এই উপাংশ বিভাজনকে আমরা বলবো লম্ব উপাংশ বিভাজন। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে এমন যদি দুটো ভাগে বিভাজিত করা যায় যে বিভাজিত উপাংশ দুটো পরস্পর লম্ব হবে,
তাহলে সেই ধরনের বিভাজনকে আমরা ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন বলবো। সংজ্ঞা আরও একটু ভালোভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরও ভালোভাবে দেওয়া যেতে পারে, আমি দিচ্ছি পরে। তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দেখো যে এ বি এর মান কত হলো, এ ইজ ইকুয়াল টু সাইন বিটা আর সাইন বিটা, মানে লব্ধির মান যেটা এ ছিল যাকে ভাঙতে হবে তার মান ইন্টু সাইন বিটা, আর বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। অর্থাৎ সেই আগে যেমন ছিল ঠিক সেই রকমই ব্যাপার স্যাপারগুলো দেখো যে এর মানটা নির্ভর করছে আর এর উপরও তো, আর অপরটা যে কোণ করে আছে আর এর সঙ্গে যে কোণ করে আছে তার সাইনের সমানুপাতিক। বি এর মানটাও তাই, অপরটা যে সাইনের সঙ্গে কোণ করে আছে তার সাইনের সমানুপাতিক। বি এর মান আলফার সমানুপাতিক, ঠিক আছে। এটা বিটা দিয়ে। এবার যদি আমরা এটা আলফা দিয়ে করি, দুটোই সাইন কিন্তু, এবার যদি এটাকে আলফা দিয়ে করি হেভি ইন্টারেস্টিং বিষয় হয় যে ধরো বিটাকে আলফা দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম, তার মানে কি হবে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তার মানে কি বিটা জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে হবে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কজ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু আর কজ আলফা। ও এ ইজ ইকুয়াল টু আর কজ আলফা, আর বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। অর্থাৎ শুধু আলফা দিয়ে যদি দেই তাহলে লব্ধির মান কত হচ্ছে, এ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর সরি এই কি ভুল করছি, এ ইজ ইকুয়াল টু আর কজ আলফা, আর বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এখান থেকে আমি মনে রাখার আমার যেটা পরবর্তীকালে কাজে লাগবে, মূলত এই জায়গাটা মনে রাখার ক্ষেত্রে যেটা বিভৎস কাজে লাগবে সেটা কি, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে, ধরো আলফা কোণ করে, এই আলফা কোণ যখন বিটার অস্তিত্ব নেই কিন্তু লম্ব উপাংশ বিভাজন করতে হবে, সেক্ষেত্রে দেখো আলফা যার সঙ্গে টাচ করে আছে সেটা হচ্ছে কজ হচ্ছে, আর তো গুণ হবেই, আলফা যার সঙ্গে টাচ করে আছে সেটা কজ, আর যে কোণটার সাপেক্ষে আমরা করছি সেই কোণটা দেখো যে উপাংশটার সঙ্গে টাচ করে আছে সেই উপাংশটা হবে কজ, আর অপর উপাংশটা হবে সাইন। এখানেই আমরা যদি বিটা দিয়ে বলি একে, তাহলে এইটা হবে বি ইজ ইকুয়াল টু আর কস বিটা হবে। আমরা যদি আলফাকে বিটা দিয়ে রিপ্লেস করি তাহলে ওখানেই ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো বি ইজ ইকুয়াল টু আর তোমার কস বিটা। জায়গাটা খুব ছোট হয়ে গেছে, আমি অন্য সাইডে দেখি। তো যেটা আমি ওই পেজে করছিলাম, যদি এই কোণটা দেয়া থাকে আমার একেই দুটো ভাগে ভাগ করতে হবে, তো যে কোণটা দেয়া আছে তার সঙ্গে যে উপাংশটা আছে সেই উপাংশটা কী হবে, সেটা কজ উপাংশ হবে আলফা, আর অপরটা কী হবে, অপরটা সাইন উপাংশ হবে। তাহলে বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, যদি আলফা যেটা দেয়া থাকবে যার সঙ্গে টাচ করবে সেটা কজ হবে, আর যার সঙ্গে টাচ করবে না সেটা হচ্ছে সাইন হবে। ক্লিয়ার? আর কি, আর যেটা এবার তুমি যদি বিটা দিয়ে এটাকে প্রকাশ করতে চাও, বিটা, এই বিটা দিয়ে তুমি যদি এটাকে প্রকাশ করতে চাও যে বি এর সঙ্গে টাচ করে আছে, তা এবং বি এর সঙ্গে যে কোণটা করে আছে, যে কোণের সাপেক্ষে তুমি বলতে চাও সেটা বি এর সঙ্গে করে আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে বি ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে আর কস বিটা। বিটার সাপেক্ষে বললে বিটা এর সঙ্গে টাচ করে আছে, তাহলে যার সঙ্গে টাচ করে থাকবে সেই উপাংশটা কজ হয়ে যাবে। তাহলে বিটা এর সঙ্গে টাচ করে আছে, দেখো লব্ধির সঙ্গে যে উপাংশটা বিটা টাচ করে আছে সেটা এটা, আর এ বিটার সঙ্গে কোনো টাচ করে নেই, তার মানে বিটার সাপেক্ষে বললে আর এটা হবে সাইন বিটা, টাচ করে না থাকলে সেটা সাইন হবে। আলফা কোণে টাচ করে আছে বলে এটা কজ আলফা হবে, এটা তখন আলফা কোণে টাচ নেই বলে এটাকে, অর্থাৎ এই কোণের সাপেক্ষে যখন তুমি বলবে এটা সাইন হবে, এটা কজ হবে, আবার এই কোণের সাপেক্ষে বললে এটা কজ হবে, এটা সাইন হবে। আমরা ম্যাক্সিমাম এরকম কোণের সাপেক্ষে অ্যাপ্লিকেশন হয়, তাহলে এই রকম উপাংশ বিভাজন হামেশাই লাগবে, এবং কোনটা সাইন হবে কোনটা কজ হবে এটা আমাদের ভীষণ কাজের ব্যাপার। তো এটা আমরা মনে রাখবো যে যেটা আমাদের আলফার যে মূল ভেক্টরের সঙ্গে যে উপাংশটা টাচ করে আছে সেই যে কোণটা টাচ করে আছে সেই কোণের উপাংশটা যদি আমরা করি তাহলে কস হবে, অপরটা সাইন হবে, ওকে। এই হচ্ছে আমাদের এটা লম্ব উপাংশ বিভাজন। এবং লম্ব উপাংশ বিভাজনে তুমি যদি সংজ্ঞা বলো, বইটা অতটা ভালো নেই, আমি মুখে বলছি। দেখো যে কোনো একটি ভেক্টরকে যদি এমনভাবে দুটো উপাংশ বিভাজন করা হয় যাতে বিভাজিত উপাংশ যেহেতু পরস্পর লম্ব হয় এবং এদের তোমার যোগ করলে
যেমন আবার পুনরায় এদের লব্ধি করলে বা সংযোজন করলে আবার পুনরায় আগের ভেক্টরটা ফিরে আসে, তাহলে বলা হবে যে ওই এই রকম ভেক্টরের উপাংশ বিভাজনকে বলা হবে আমরা লম্ব উপাংশ বিভাজন। আর সেক্ষেত্রে দুটোর মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি হবে। ওকে, এবং সেক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ, তার মানে এইটা পেতে গেলে সেটা আর এর মান কত হবে বলতো, √স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই না? একদম সিম্পলি √স্কোয়ার, কারণ লম্ব হলে লম্ব দুটো ভেক্টর কত হবে, এদের দুজনকে আবার যদি আমি যোগ করতে চাই মধ্যবর্তী কোণ কত হবে, টোটাল 90 ডিগ্রি, অর্থাৎ √স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab cos আলফা cos 90 0, মানে 2ab cos 90টা আর থাকবে না। ঠিক আছে, এই গেল আমাদের লম্ব উপাংশ বিভাজনের ক্ষেত্রে। এবার লম্ব উপাংশ বিভাজনের কিছু জিনিসপত্র। এবার আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার এটা একটা সিম্পল একটা জিনিস দিয়েছে যে রোলার বা কোনো ভারী বস্তু টানা সোজা না ঠেলা সোজা, এটা ক্লাস 9-এ পড়লে এখন দিয়েছে দেখছিলাম। টানা সোজা না ঠেলা সোজা, আমি খুব সংক্ষেপে একটু বলছি। ওই ভেক্টরের উপাংশ বিভাজনের যে অ্যাপ্লিকেশান সেই সম্পর্কিত এখানে দু একটা বলেছে। ঠিক আছে, বিশেষ করে লম্ব উপাংশ বিভাজনের যে অ্যাপ্লিকেশান কি কোথায় প্রয়োগ করা হয়, তাহলে সেটা সম্পর্কে এখানে একটু বলা হয়েছে। ঠিক আছে, সেটা একটু দেখাচ্ছি আমি। দেখো, কোনো বস্তুতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তুমি টেনে নিয়ে যাও আর ঠেলে নিয়ে যাও, মূলত কষ্ট হয়, তার কারণ হচ্ছে তার ওজনের জন্য, মূলত ওজনের জন্য। ঠিক আছে, ওজনের জন্য তার ঘর্ষণ বল টল সব কিছু নির্ভর করে ওজনের ওপর। ওকে, তার জন্যই তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কষ্ট হবে। তো এখন আমি এই একটাই বস্তু নিয়েছি, সেক্ষেত্রে আমি ধরো কোনো একটা বস্তুকে ঠেলবো মানে কি, আমরা এই দিক থেকে ঠেলি, কিন্তু এই কর্নারের দিকে ঠেলি। দেখো এইভাবে বল প্রয়োগ করা হয়, ঠেলে ধরো এই বল প্রয়োগ করলাম, কোনো বস্তুকে ঠেলার চেষ্টা করছি এইভাবে, তাহলে এফ বল প্রয়োগ করে কোনটা সোজা হবে কোনটা কঠিন হবে সেটাই দেখার চেষ্টা করছি। তাই এফ বল যদি আমরা প্রয়োগ করি, এইভাবে প্রয়োগ করবো, লম্বভাবে তির্যকভাবে উপর দিক থেকে এইভাবে ঠেলি আমরা, অর্থাৎ উপর দিক থেকে বল প্রয়োগ করি। ঠিক আছে, তো এইভাবে যদি বল প্রয়োগ করি এরকম তির্যকভাবে, তাহলে আমরা বলকে দুটো অংশ ভেঙে ফেলতে পারি। দেখো আমাদের এখানে FX FY দিয়ে ভেঙেছে, আমি ইচ্ছা করলে ধরো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তার মানে এটা যদি এফ হয় তাহলে এটা কত হবে, এফ কস থিটা, বা যেটাকে আমরা আমাদের বইতে দেখবে সিম্পলি FX বলছে। ঠিক আছে, এফ সাফিক্স এক্স বরাবর উপাংশ এভাবে লিখতে পারি। আর যেটা FY এই দিক বরাবর যে উপাংশ আছে সেটাকে আমরা এফ সাইন থিটা, তাই না? মানে যদি লম্ব উপাংশ বিভাজন, কারণ থিটা এটার সঙ্গে টাচ করে আছে, তার মানে এটা কজ হবে আর এটা সাইন হবে। তার মানে এই জায়গায় যে লব্ধি ওজন, দেখো এই জায়গায় দেখো, এই যে ও এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ আছে সে ওকে সামনের দিকে নিয়ে যায়। দেখো এই দিক বরাবর সামনের দিকে নিয়ে যেতে হেল্প করে এটা, কিন্তু এইটা কি করে দেখেছো, যে এই ওজনটা যত বেশি হবে তত কী হচ্ছে না, ওর আমাদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু এই জায়গায় দেখো আমাদের প্রযুক্ত বলেরই একটা উপাংশ এইটা, এই ভদ্রলোক কী করছে না, ওজন যেদিকে সেই দিকেই কাজ করছে। তার মানে ওজন একটা বল, সেই বলের দিকে আবার একটা, আমরা যে বলটা দিচ্ছি সেই বলের একটা পার্ট গিয়ে ওজনের দিকেই কাজ করছে। তার মানে কি ওজনটা বাড়িয়ে দিচ্ছে না, দুটো একই দিকে ভেক্টর হলে, দুটো একই দিকে বল হলে তাদের যোগফল বেড়ে যায় না? ফলে এই জায়গাটায় দেখা যায় লব্ধি ওজন, যেটা আমরা যদি ডব্লু ড্যাশ বলি, সেই ডব্লু ড্যাশের মান কত হয়ে যায় জানো, সেই এমজির সঙ্গে ওই যে আমরা প্রযুক্ত বলের একটা উপাংশ এখানে যোগ হয়ে যায়। এফ সাইন থিটা যেটা উল্লম্ব উপাংশ, যেটা যেহেতু ওজনের দিকে একই দিকে কাজ করছে, তাই এফ সাইন থিটা যোগ হয়ে যায়, ফলে লব্ধি ওজনটা বৃদ্ধি পায়। আর লব্ধি ওজন বৃদ্ধি পেলে কি হবে না, ঘর্ষণ বল বেড়ে যাবে, আমাদের কষ্ট বেশি হবে, কঠিন। অর্থাৎ আমরা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি যে ঠেলা কিন্তু কঠিন। কিন্তু এবার যদি আমরা এই জায়গার ক্ষেত্রে দেখি যে টানার ক্ষেত্রে কি হয়, আমরা একটু দেখার চেষ্টা করি। টানা কোথা থেকে টানতে হয়, টানি তোমরা দেখবে এইভাবে টানা হয়, তার মানে এই কোনায় বল প্রয়োগ করে এইভাবে টানা হয়। ধরো এফ বল প্রয়োগ করলাম এখানেও, যদি অনুভূমিক দিকের সঙ্গে ও থিটা কোণ করে থাকে, এটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে এইটা এই উপাংশটা কত হবে, এফ কস থিটা, বা যেটাকে আমরা FX বলছি, নাম দিয়েছি। আর এই দিক বরাবর লম্ব উপাংশ বিভাজন করছি, কিন্তু লম্ব উপাংশ বিভাজনের অ্যাপ্লিকেশান এগুলো সব, তাহলে এটা কত হবে, এফ সাইন থিটা, তাই না? টাচ করে নেই থিটার সঙ্গে, যেটা টাচ করে আছে সেটা কজ হবে, আর যেটা টাচ করে নেই সেটা সাইন হবে। মজার বিষয় হচ্ছে এ ওকে সামনের দিকে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাধা বল যেটা ওজন আছে সেইটার দিকে তুমি খেয়াল করে দেখো, সেই ডব্লু ড্যাশ, নতুন ডব্লু ড্যাশ যদি তুমি বলো, সেটা কত হবে দেখো, এমজি তো আছেই নিচের দিকে, মূল ওজন, মেন ওজন, যার মেন ওজন বলতে ওর প্রকৃত ওজন, আর তাছাড়াও দেখা যাচ্ছে একটা বল ওর এগেনস্টে, আমাদের প্রযুক্ত বলের একটা বল ওই ওজনের উল্টো দিকে কাজ করছে।
তার মানে কি, এই বলটা আর এই বলটা লব্ধি হিসেবে টোটাল ওজন আমাদের দেখাবে, আপাত ওজন দেখাবে, ফলে লব্ধি কত হবে, উল্টো দিকে হলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এফ সাইন থিটা হবে। তার মানে কি হবে না, আমাদের যে আপাত ওজন, সেই ওজনটা কিন্তু এফ সাইন থিটা, প্রকৃত ওজন থেকে এফ সাইন থিটা কমে যাচ্ছে। এখানে যখন এফ সাইন থিটা আমাদের প্রযুক্ত বলে সাইন থিটা উল্লম্ব অংশটা যোগ হয়ে যাচ্ছিল, ওজনটা বেড়ে যাচ্ছিল, এখানে উল্লম্ব অংশটা বিয়োগ হয়ে যাচ্ছে উল্টো দিকে হওয়ার ফলে, তার ফলে দেখা যাচ্ছে আমাদের ওজনটা কমে যাচ্ছে, আপাত ওজনটা কমে যাচ্ছে। ওকে, আর আপাত ওজনটা কমে গেলে আমাদের কষ্ট কম হবে। ওকে, তার মানে নিঃসন্দেহে এখানে কষ্ট কম হয়ে যাবে। তার মানে কি হলো যে আমাদের ঠেলার অপেক্ষা টানা অনেকটাই সোজা, ঠেলা অপেক্ষা কোনো বস্তুকে টানা অনেকটা সোজা। তার কারণ হচ্ছে ঠেললে আপাত ওজন বৃদ্ধি পেয়ে যায়, আর টানলে আমাদের এই লম্ব অংশ থেকে দেখতে পাচ্ছি বিভাজন থেকে যে আপাত ওজন হ্রাস পায়, আর ওজন হ্রাস পেলে আমাদের তোমার নিয়ে যেতে সোজা হবে। কিন্তু তবুও আমরা দেখব যে বাস্তব ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টানতে অভ্যস্ত নয়, আমরা ঠেলি। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো ঠেলি বেশি। ওকে, তো সেই জিনিসটা যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এগুলো ঠেলে বেশি। ঠিক আছে, কেন ঠেলি বলছি। তো যেটা বলছিলাম যে ঠেলা টানা সোজা কিন্তু ঠেলি আমরা বেশি প্রকৃতপক্ষে দেখলে, তার কারণ একটাই, সেটা হচ্ছে টানার ক্ষেত্রে না বল প্রয়োগ করা একটা অসুবিধা, উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু ঠেলার ক্ষেত্রে না ওই সম্ভাবনাটা খুবই কম থাকে এবং বল প্রয়োগ করতে খুব সুবিধা হয়। কিন্তু একই যদি তুমি বল প্রয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু টানা অবশ্যই সোজা ঠেলার থেকে। কিন্তু ওই বললাম না, তুমি কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি ঠেলার ক্ষেত্রে যে বল প্রয়োগ করতে পারবে, টানার থেকে অনেক কম বল প্রয়োগ করতে পারবে। এই অসুবিধাটার জন্য আমরা কেবল শুধুমাত্র ঠেলি, নইলে আমরা কোনো দিনই ঠেলতাম না, টানতাম সব জিনিসপত্র। ওকে, তো এই একটা গেল অ্যাপ্লিকেশান। এরপরে একটা অ্যাপ্লিকেশান আছে উপাংশ বিভাজনের, সেটা হচ্ছে এই উপাংশ বিভাজনের সাহায্যে আমরা বহু ভেক্টরকে যোগ করতে পারি। ঠিক আছে, যে ভেক্টরের সংযোজনের ক্ষেত্রে আমি নিয়মকানুন বলেছিলাম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এবং আরও একটা বলেছিলাম যে উপাংশ বিভাজনের সাহায্যে যোগ করতে পারি। এইটা আমি একটু সংক্ষেপে আলোচনা করে দেই কী হতে পারে। দেখো, এখানে আমি তিনটে ভেক্টর এঁকে নিচ্ছি। দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এখান থেকে পি ভেক্টর আছে, কিউ ভেক্টর আছে, এটা আর ভেক্টর আছে। পি ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করেছে, কিউ ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে সাপোজ ওয়াই বিটা কোণ করেছে। টোটাল এইটা এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, আমরা ছোটও নিতে পারি, আমি ছোট নিয়ে দেখাবো যে এইটুকু কোণ নিয়েও হতে পারে। ঠিক আছে, আর এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে তোমার গামা কোণ করেছে। ঠিক আছে, আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ করেছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। তো আমরা যদি উপাংশ বিভাজন করি, তাহলে পি ভেক্টরের, শুধু পি ভেক্টরের দিকে খেয়াল করে দেখো, পি ভেক্টরের এই বরাবর একটা উপাংশ হবে তোমার এই বরাবর, দেখো এই বরাবর উপাংশ, এই যে আলফা টাচ করে আছে, তার মানে এই ভেক্টরের এই বরাবর উপাংশ পি ভেক্টরের কত হবে, পি পি কস আলফা, তাই না, আলফা টাচ করে আছে। আর এই বরাবর একটা উপাংশ হবে, সেই উপাংশটার নাম কি বলো তো, এখান থেকে এই পর্যন্ত যদি দেই, পি সাইন আলফা। আলফা কোণ করে আছে, তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ এটা, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হবে ওইটা। ঠিক আছে, এবার কিউ ভেক্টরে যদি তুমি দুটো উপাংশ বিভাজন করো, সেটা এর সঙ্গে কতটা কোণ করে আছে, বিটা, এর সঙ্গে বিটা কোণ করে আছে, তাহলে কিউ এর এই বরাবর উপাংশ কত হবে, সেটা কিউ কস বিটা অ্যাকচুয়ালি, আচ্ছা পরে বলছি। আর এই বরাবর উপাংশ কত হবে, সেটা হচ্ছে কিউ সাইন বিটা, তাই না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর কজ হবে, আর এই বরাবর যার সঙ্গে কোণ করে আছে সেই বরাবর কজ হবে, আর যার সঙ্গে কোণ করে নেই সেই বরাবর সাইন হবে। ওকে, এইবার সেই মানে সেই লম্ব দিকের অ্যাক্সিসটার সঙ্গে সাইন হবে। এটা আবার গামা কোণ করে আছে, মানে এই বরাবরের উপাংশ কত হবে বলো তো, আর এর সেটা হচ্ছে আর তোমার কস গামা এই বরাবর, আর এই বরাবর কত হবে, আর সাইন গামা। ওকে, একটু অবাস্তব মতো লাগছে যে এর উপাংশ বিভাজন করছে, এখানে হচ্ছে আর এখানে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে হবে না, আমরা বাস্তবগত দিক থেকে দেখলেই তাহলে উপাংশ বিভাজন করে নিলাম তিনটে অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোট উপাংশ কত হলো, এক্স অ্যাক্সিস বরাবর মোট উপাংশ যদি আমরা এরকমভাবে লিখি যে এফ এক্স মোট, বা আর এক্স দিয়েও লিখতে পারতাম, তাহলে মোট কত হলো তিনটে। দেখো, তিনটে ভেক্টরের মোট উপাংশগুলো যদি এক্স অ্যাক্সিস বরাবর মোট কত হলো, তিনটি, একই দিকে হলে ডাইরেক্ট আমাদের যোগ হয়ে যায়। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর মোট মান হবে পি কজ আলফা প্লাস তোমার কিউ কজ বিটা প্লাস আর কজ গামা। ঠিক আছে, আর তোমার
এই বরাবর মোট উপাংশ কত হলো বলো তো, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ ওয়াই আমরা সংযোজন করছি, দেখো এই বরাবর মোট সংযোজন করলাম, এই বরাবর মোট সংযোজন করলাম, তিনটে অক্ষ বরাবর উপাংশ ভেঙে নিচ্ছি, নিয়ে তাদের যোগ করছি। তাহলে এফ ওয়াই কত হবে, পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। তাহলে এগুলো সব যোগ করে এদিক বরাবর একটা পেলাম আর এদিক বরাবর একটা পেলাম। তাহলে এখন যে জিনিসটা পেয়েছি দেখো, এই বরাবর এফ ওয়াই আর এই বরাবর এফ এক্স, তাই না, সব যোগ করে এফ এক্স পেয়েছি এদিক বরাবর, আর এদিক বরাবর মোট এফ ওয়াই পেয়েছি, এবং পরস্পর তারা দুজন লম্ব। তার মানে মোট এফ কত হবে, মোট লব্ধি না উপাংশ বিভাজন করে এফ এক্স আর এফ ওয়াই পেয়ে গেছি, সবগুলোর এক্স অ্যাক্সিস বরাবর লব্ধি করে এফ এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তিনটের উপাংশগুলো লব্ধি করে এফ ওয়াই। এবং সেক্ষেত্রে এফ এক্স আর এফ ওয়াই পরস্পর লম্ব বলে মোট এফ কত হবে, সেটা হচ্ছে √ওভার এফ ওয়াইয়ের স্কোয়ার প্লাস এফ এক্সের স্কোয়ার। এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার পরস্পর লম্ব দিকে, যেহেতু মধ্যবর্তী কোণ আলফা, এই দুটোর ভেক্টর যোগ করলেই আমরা মূল লব্ধি এফ পেয়ে যাব, এটাই আমাদের মূল লব্ধি। ওকে, তো তাহলে আমরা লব্ধির মান আমরা কীভাবে পেতে পারি, অনেকগুলো ভেক্টরকে আমরা উপাংশ বিভাজনের সাহায্যে, যে প্রত্যেকটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ বিভাজন করে ফেলবো, এক্স অ্যাক্সিস বরাবর মোট উপাংশগুলো যোগ করব, ওয়াই অ্যাক্সিস বরাবর মোট উপাংশগুলো যোগ করব, এবং এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো তোমার আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশগুলোর এইবার যে লব্ধি দুটো পেলাম সেই লব্ধি দুটোকে আমি আবার লব্ধি করবো, অর্থাৎ √ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার লব্ধি হবে। এবং নিঃসন্দেহে বুঝতে পারছো এটা যে এক্স এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, এইটাই যদি এফ, এটাই এফ লব্ধি, সেটা যদি এক্স এর সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের মনে আছে লম্বর ক্ষেত্রে বি বাই এ, অর্থাৎ এফ ওয়াই বাই এফ এক্স, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। এটা হলো দিকও নির্ণয় করে ফেললাম, যে লব্ধিটা কোন দিকে হবে, এরকম একটা কোনো একটা দিকে হবে হয়তো, ঠিক আছে, কোন দিকে হবে আমরা জানি না। তো ঠিক আছে, তো বিষয়টা হলো এই রকমভাবেই লব্ধি তোমাদের বইটাই এইভাবে আসে, যে লব্ধি আমরা এইভাবে বর্ণনা করতে পারি, যে অনেকগুলো ভেক্টরকে উপাংশ বিভাজনের সাহায্যে এইভাবে লব্ধি আমরা নির্ণয় করতে পারি। তবে বিষয় হচ্ছে এই বিষয়টা তুমি এইভাবে না করে তুমি ইচ্ছা করলে একটু অন্যরকমভাবে করতেও পারো বইয়ের সাইডে ছাড়া। যেমন এত বড় বড় কোণ নিয়েছি এবং এর উপাংশ এইটার উপাংশ এই যে এই বরাবর আর এই বরাবর বানাচ্ছি, এইটার উপাংশ এই বরাবর বানাচ্ছি আর এই বরাবর বানাচ্ছি, কেমন একটা দেখতে লাগছে, তাই না? বিষয়টা কেমন একটা দেখতে লাগছে। বিষয়টা তুমি যদি বিটাটাকে শুধু এইটুকু ধরতে, তখনকার বিষয়টা যেটা হবে, আমি লাল কালার দিয়ে আগের জিনিসগুলো সব এঁকেছি, এবার আমি কালো কালার দিয়ে যদি আমি নতুন করে দেখি, তাহলে এইটাকে বিটা ধরলেই দেখো এটা হয়ে যেত সাইন, এটা হয়ে যেত কিউ সাইন, কালো কালার কিন্তু আমার নতুন, ঠিক আছে, কিউ কস বিটা, সাইন নয়, টাচ করে আছে কস বিটা, কালো কালার নতুন। পিটাকে একই থাকবে, পি এর কোনো সমস্যা নেই, পি কস আর পি সাইন একই থাকবে, কারণ পি এর এই অ্যাঙ্গেলটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এত বড় অ্যাঙ্গেল না ধরে শুধু যদি এইটুকু ধরি, তাহলে এটা হবে কিউ কস, আর এই দিক বরাবর উপাংশ হবে, দেখো এই দিকে নয়, এই দিক বরাবর উপাংশ হবে কিউ সাইন বিটা, কিউ সাইন বিটা, তাই না? এটা যদি টাচ করে থাকে তাহলে এই দিক বরাবর কিউ সাইন বিটা হবে। এখন তুমি বলতে পারো যে এই কিউ কজ আর কিউ সাইন তো একই দিকে, সাইন বিটা বলো আর কস বিটা বলো, মানে এই কোণটা ধরো আর এই কোণটা থাকো, এদিক বরাবর উপাংশ দুটো তো একই হচ্ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু এই বরাবর আগে তো এই দিকে ছিল কিউ কস বিটা, এখন কেন কিউ এর উপাংশটা এই দিকে হলো? প্রকৃতপক্ষে দেখলে তো এই দিকেই হওয়ার কথা, তাহলে এটা এই দিকে কেন? দেখো এইটাই এই দিকে, অ্যাকচুয়ালি এইদিকে নয়। বিটার মানটা তুমি বসিয়ে দিয়ে দেখো, এখনকার ক্ষেত্রে বিটার মান 90 ডিগ্রির কম, মানে এই সাইন কস দুটোই ধনাত্মক, মানে যেদিকে ধরেছি সেই দিকেই হবে। কিন্তু আগের ক্ষেত্রে কজের মান তোমার এর মানটা দেখো 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। দেখো খেয়াল করে 90 ডিগ্রির ক্ষেত্রে আগের ক্ষেত্রে যে বিটাটা ছিল সেই বিটার মান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো মান হতে পারে। ফলে মানটা তুমি বসিয়ে দিয়ে দেখো যে এখানে যেমন আমাদের সাইন বিটা ছিল, 90 থেকে 180-র মধ্যে মান বসিয়ে দিলে এটা ধনাত্মক থাকবে, কোনো সমস্যা নেই। 90 থেকে 180 পর্যন্ত সাইনের মান ধনাত্মক থাকবে, ফলে এটা ধনাত্মক, এটা এই দিকেই থাকবে, তাই এটা এই দিকেই আছে। কিন্তু এই জায়গায় যদি 90 থেকে 180-র মধ্যে মান বসিয়ে দাও, তাহলে কস ঋণাত্মক, মানে অ্যাকচুয়ালি এই জায়গায় 90 ডিগ্রির বেশি মান, মানে এই পার্টটা অ্যাকচুয়ালি ঋণাত্মক, যেটা দেখাচ্ছে সেটা নয়। এটার মান যেই বসিয়ে দেবে বিটার মান, এটা হয়ে যাবে ঋণাত্মক, অর্থাৎ এই দিকে না এই দিকে হয়ে যাবে। তার মানে এই যেটা ধরা হয়েছে এটাই প্রকৃত জিনিসপত্র।
তার মানে তুমি ইচ্ছা করলে এটাও ধরতে পারো, ধরলে তাহলে প্রকৃত জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তো এখানে যেমন বিটার মধ্যেই লুকিয়ে আছে যে এটা এইদিকে, ঠিক একই রকমভাবে একে যদি তুমি উপাংশ বিভাজন করো তাহলে এইটাই যদি তুমি গামা ধরো, গামাটা যদি এইটা ধরা হয় তাহলে এই দিক বরাবর হবে আর কস গামা, আর এই দিক বরাবর হবে আর সাইন গামা। এবং এটাই আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যে এর উপাংশ এইদিকে হবে আর এইদিকে হবে, এটাই তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। এক্সপেকটেশন তো তাই যে এর উপাংশ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিক বরাবর একটা হবে আর এদিক বরাবর একটা হবে। এর উপাংশ কেন এখানে হতে যাবে আর এখানে হতে যাবে? মজার বিষয় হচ্ছে এখানে আর এখানে যেটা হয়েছে, তুমি কজের মানটা বসিয়ে দিয়ে দেখো না, কজের মান এখানে কত 180 প্লাস সামথিং, তাহলে কজের মান তুমি বসিয়ে দিয়ে দেখো, আর এর ক্ষেত্রে এখানে কজের মান যেই বসিয়ে দেবে এই যে কজটা এসছে অ্যাকচুয়ালি কজের মানও সেক্ষেত্রে ঋণাত্মক, 180 প্লাস সামথিং হলেই কজের মান ঋণাত্মক। তার মানে সেটা কিন্তু এই যেটা ধরেছি এই দিকে না, প্রকৃতপক্ষে এই দিকে। তার মানে এই গামার মানটা বসিয়ে দিলেই তুমি এই দিকে হয়ে যাবে অটোমেটিকই, এই গামার মানের মধ্যে আছে। আবার ঠিক একই রকমভাবে তুমি এই জায়গার ক্ষেত্রেও তুমি দেখো যে সাইন গামা আছে, সাইন 180 প্লাস সামথিং মানে সাইন ঋণাত্মক, মানে এই যেটা ধরা হয়েছে আর সাইন গামা সেটা প্রকৃতপক্ষে এই দিকে না, গামার মান বসিয়ে দিলে সেটা এই দিকে চলে আসবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই যে আমাদের জিনিসটা ধরা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গার ক্ষেত্রে আমাদের যেটা যোগ করে ফেলেছি এইটা ঋণাত্মক আর এইটা ঋণাত্মক, আর এর ক্ষেত্রে এইটা ঋণাত্মক, যেটা এই বিটা এবং গামার মধ্যেই লুকিয়ে আছে। সাইন বিটা তোমার সাইন কজের যে আলফা বিটা এই গামা আর বিটার মধ্যেই এর মধ্যেই আছে চিহ্নটা, নেগেটিভ চিহ্ন। এবার আমি যদি মনে করি যে আমি নেগেটিভ চিহ্ন ধরবো না, তাহলে আমাকে কি করে নিতে হবে, এই কোণ আর এইরকম কোণ করে নিতে হবে, অর্থাৎ তার পাশের যে অক্ষগুলো আছে সেই অক্ষর সঙ্গে কোণ করে নিতে হবে। এবং কোণ করে নিলেই আমি বুঝতে পারবো। আমি এবার কালো দিকের দিকে যদি আমি লব্ধি করতে চাই তাহলে এফএক্স দেখো এইরকম হবে, এফএক্সের পি কজ আলফা তো ওদিকে পজিটিভ দিকেই আছে, কিন্তু যেই কিউ এর উপাংশ চলে আসবে সেটা উল্টো দিকে, অর্থাৎ কিউ সাইন বিটা। আমি বললাম না এই বিটার মধ্যে নেগেটিভ আছে, অর্থাৎ এইটা ঋণাত্মক হবে। দেখো কিউ সাইন বিটা তো উল্টো দিকে, অর্থাৎ ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে যদি আমি লব্ধি করি তাহলে এই দিকে এই একজন আছে, তাহলে এটা পজিটিভ, এটা তাহলে নেগেটিভ উল্টো দিকে। ঠিক একই রকমভাবে আর কস বিটা কস গামা যেটা আছে সেটাও নেগেটিভ, দেখো এই দিকে এইটা, তাহলে এটাও নেগেটিভ হবে। বললাম না এই গামার মধ্যে নেগেটিভ লুকিয়ে আছে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এরকম ছোটো ছোটো কোণগুলো ধরো তাহলে সেক্ষেত্রে একেবারে চিহ্ন সহ চলে আসবে, অন্যথায় এর মধ্যেই চিহ্ন লুকিয়ে আছে আলফা বিটার মধ্যেই। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এইদিকে এফ ওয়াই যদি লব্ধি করো তাহলে পি সাইন আলফা আর কিউ এই দুটো তো একই রকম আছে, অর্থাৎ পি সাইন আলফা যেটা ছিল ওটাই আছে, কিউ এক্ষেত্রে আমাদের কস ভিটা হয়েছে, কস ভিটা এটা কিন্তু উপরের দিকে, মানে দুটো যোগফল দেখো দুটো উপরের দিকে, বাট আর সাইন গামা এইটা কিন্তু নিচের দিকে। তাহলে যেমন কোণ তোমার দেয়া থাকবে বা যেমন কোণ তুমি ধরবে সেইভাবে অ্যাডজাস্ট করে লম্ব উপাংশ বিভাজন করে তারপর দুটো লব্ধি বরাবর মোট যা হলো সেই লব্ধিগুলোকে তুমি যোগ করে দেবে, যেটা এইদিকে আছে তাদের যোগ করবে আর যেটা এইদিকে আছে তাদের বিয়োগ করে 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 লক্ষ্য করবে লব্ধি করে, সেই একই ব্যাপার। দেখো আমি আলফা বিটার মান এই অনুযায়ী আগের অনুযায়ী সেই ছোটো বড় বড় মান বসিয়ে দিয়ে যা হবে এই ছোট ছোট মান বসিয়ে দিয়েও সেই জিনিসটা হবে। কারণ বড়োর ক্ষেত্রে এই বড় আলফা বিটার মান তুমি যখন বসিয়ে দেবে এটা ঋণাত্মক হবে, এটা ঋণাত্মক হবে, এটা ঋণাত্মক হবে। আমার দেখো আমি যখন ছোট ছোট ধরে নিয়েছি সেটা অলরেডি ঋণাত্মক হয়ে গেছে। ওকে, মানে মূলত জিনিসটা দুটো একই হবে, তুমি যা ইচ্ছা সেটাই ধরতে পারো। ওকে, এই পর্যন্ত থাক আজ। ওকে, এই পর্যন্তই থাক।